তো আশ্চর্যজনকভাবে আমি কিন্তু ওইখানে ওই শ্মশানে যাওয়ার পরে তাদের উদ্দেশ্যে আমি যখন শ্রদ্ধা নিবেদন করলাম, তারপরে এসে যখন ঘুমালাম তারা স্বপ্নে আমাকে দেখা দিলেন। আমি একা ছিলাম, একটা সাইকেল চালিয়ে আসছি, অ্যাজ ইউজুয়াল কোনো লাইট নেই, কিছু নেই। তো আমার মনে হলো আমার পায়ের মধ্যে একটা জল সমেত হাত ঠাপ করে কে মারল। তো যেটা আগে ঘটে গেছে কখনো কখনো হয়তো সেটাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা আমরা কল্পনা করি। হঠাৎ একদিন রাত্রেবেলা এরকম 2:30-3টের সময় আমি তখন এখানে এই বাড়িতে এই রুমেই শুয়ে আছি। আমার জ্যাঠার ছেলে ফোন করলো যে জানিস তো সাধনদা মরে গেছে। তো ওইখানে আমাকে যেন কেউ বলছে রুমের ভেতর যা, রুমের ভিতর যা। কে বলছে আমি জানি না। শিউলি গাছটা এরকম পুরো মাটিতে এরকম আমাদের যে উঠোন আছে একদম নুয়ে পড়লো, আবার এরকম সোজা হয়ে যাবে। এই মুকু ওই আম গাছের দিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি মানে চিৎকার করে যাচ্ছে। শীত মানেই কিন্তু একটা গা ছমছমে পরিবেশ। যখনই সূর্যাস্ত হয় তারপরেই কিন্তু একটা রহস্যময় পরিবেশ যেন মানুষের আশেপাশে কার্যত ডানা বিস্তার করে। কেন বলছি বলুন তো? তার কারণ আপনারা জানেন, যারা ভূত বিশ্বাস করেন, যাদের কিছুটা হলেও সামান্য ভৌতিক অভিজ্ঞতা আছেন, তারা নিশ্চয়ই জানেন যে ভূত বা ভৌতিক অভিজ্ঞতা কার্যত যেন আমাদের সকলের মনে একটা আতঙ্কের সৃষ্টি করে, কি তাই তো? ঠিক তেমনই আজকে আমি শুভঙ্কর রয়েছি সরাসরি ব্লেস শুভর তৃতীয় পর্বে, এবং প্রথম দুটো পর্ব কিন্তু আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং যথেষ্টভাবে কিন্তু আমরা খুব আপ্লুত, তার কারণ আপনাদের পছন্দই আগামী দিনে আমাদের পথ চলার আরও সঙ্গী হতে পারে। আর এই মুহূর্তে কিন্তু একেবারে জম্পেশ একটা ভূতের গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমার তৃতীয় পর্বে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চ্যাটার্জি পরিবারের সদস্যরা। কারা রয়েছেন আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেওয়া। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চ্যাটার্জি পরিবারের সদস্যরা। প্রথমে একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। দিদি, আপনার নামটা প্রথমে। নিবেদিতা চট্টোপাধ্যায়। আমি পেশায় শিক্ষিকা এবং মানে এই ভূতের গল্পের এপিসোডে আসার অন্যতম কারণ হচ্ছে আমার কিছু সামান্য অভিজ্ঞতা কিন্তু আছে। একদম, মানে বুঝতেই পারছেন, সামান্য অভিজ্ঞতা যেমনটা প্রথমেই বললাম সবারই কিন্তু কম বেশি থাকে। স্যার রয়েছেন, একটু স্যারের নামটা একটু জানবো। আমি রামগোপাল চট্টোপাধ্যায়। আমি বর্তমানে আমার পেশা হচ্ছে গিয়ে কৃষিকাজ, জৈব কৃষিকাজ। আর আগে আমি মানে সাপুরজি পালনজির ট্রাভেল ডিভিশনের ইস্টার্ন রিজন অ্যাকাউন্টস হেড ছিলাম। তো এখন তো ওই কৃষিকাজের জন্য আমাকে দিনে রাতে সবসময়ের জন্যই মাঠে ঘাটে ঘুরতে হয়। তো সেটাই হচ্ছে আমার পেশা। তো বুঝতেই পারছেন যে একেবারে দুজন কিন্তু রয়েছেন কর্তাগিন্নি, তাদের স্টকে কিন্তু প্রচুর ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়েছেন এবং তাদের কাছে এরকম গল্প রয়েছে। তো বাস্তবিক অর্থে যে গল্পগুলো, সেগুলো কি রয়েছে, প্রথমেই একেবারে সরাসরি গল্পের মুহূর্তে প্রবেশ করব। তবে গল্পে ঢোকার আগে একটাই কথা বলবো যে এটা কিন্তু সম্পূর্ণ ঘটে যাওয়া তাদের নিজস্ব অভিজ্ঞতার দ্বারাই কিন্তু তারা বলছেন। তো এটার সাথে কোনো রকম কুসংস্কার নাকি অন্ধবিশ্বাস, সেটা আমরা কিন্তু কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো আমরা সরাসরি এটাকে নিছকই গল্পের মতো নেবেন এবং যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আগামী দিনেও এভাবে ভালোবাসা দেবেন। এবং অবশ্যই কেমন লাগলো গল্পের এই এপিসোডটা অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন। তো সরাসরি গল্পে ঢুকে নেওয়া যায়। তো কি হয়েছিল আপনার সাথে বা কি অভিজ্ঞতা রয়েছে? না, এটা কি হয়েছিল বলতে গেলে পরে মানে প্রথমে আমি একটি যদি মানে ভূতের গল্প বলি তাহলে আমার জীবনে ঘটে যাওয়া, তাহলে সেটার আমি রহস্য ভেদ করেছিলাম। দ্বিতীয়টা ভৌতিক পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সঙ্গে ভগবান জড়িত ছিল। আর তৃতীয়টার আমি কোনো ব্যাখ্যা পাইনি। তিনটে স্টক কিন্তু রয়েছে, বুঝতেই পারছেন। তো একেবারে সংক্ষেপে করে তিনটে জিনিসই শুনবো। তো প্রথম গল্পটা শুনে নি, কি হয়েছিল? সালটা ছিল 80-র দশকের গোড়ার দিকে। আমরা ওই মানে রাত্রেবেলাতে আর কি পড়তে যেতাম। তো এটা আমি তখন থাকতাম গ্রামে, এটা বোলপুর শান্তিনিকেতন থেকে 19 কিলোমিটার দূরে ঘুষকরার কাছে দারিয়াপুর বলে একটি গ্রাম, ওখানে আমি বড় হয়েছে। এটা একটা আন্তর্জাতিক গ্রাম, এখানে ডোকরা শিল্পীরা বসবাস করে, যারা ওই পিতলের সমস্ত জিনিসপত্র তৈরি করে, হ্যান্ডমেড ব্রাশ মেটালের জিনিসপত্র তৈরি করে। তো সেটাতে তখন আমাদের ছোটোবেলাতে কোনো ইলেকট্রিসিটি ছিল না, মানে ফ্যান চলতো না,
লাইট জ্বলতো না, সন্ধেবেলা হয়ে যাওয়া মানেই সেটা একটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যেত গোটা গ্রাম। এবং আমাদের অভ্যেস ছিল যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়া, মানে গ্রামের যারা বয়স্ক মানুষ ছিল তারা এটা করতো। মানে সেই সময় তো সেরকম মানে খুবই অন্ধকারাচ্ছন্ন একটা ব্যাপার ছিল, তো লাইট তো ছিলই না সেই সময়। ইলেকট্রিফিকেশন হয়নি। তো তারপরে আমি এরকম রাত্রেবেলাতে পড়তে গেছি। আর আমার মা করতো কি, ওই ডোকরা ট্রাইবাল যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটির বাচ্চাদেরকে আমার মা পড়াতো, মানে শেখাতো আর কি, যে পড়াশোনাটা জরুরি, এটা মা শেখাতো বলে আমি ছিলাম ওখানে দিদিমণির ছেলে। আর আজকের দিনেও তাই, মানে এখনো কেউ ডাকলে দিদিমণির ছেলে বলেই ডাকে, মানে একদম ছোট ছোট ছেলেগুলো আমাকে দিদিমণির ছেলে বলে। আচ্ছা। হ্যাঁ, মানে ওই পরম্পরাটা চলছে আর কি, যদিও মা এখন এখানে থাকে আমার কাছে কলকাতায় সোদপুরে। হ্যাঁ, তো সেখানে রাত্রেবেলা এরকম স্যার বললেন যে আমি কালকে থেকে কিন্তু তোমাদেরকে রাত্রেবেলা সন্ধ্যেবেলা 7টার পর পড়ানো শুরু। এবারে এইরকম কালী পুজো হয়ে গেছে, শীত শীত ভাব আসছে, আর তখন এই কালী পুজোর পরে পরে অ্যানুয়াল পরীক্ষা হতো। হ্যাঁ, আর এই মানে মানে আমাদের অঘ্রাণ মাসে ডিসেম্বর মাসের 25শে ডিসেম্বরের আগে আমাদের রেজাল্ট বেরোতো, আর 1লা জানুয়ারি থেকে 2রা জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু। তো আমরা এখন তাই হয় হবে আর কি। বেঙ্গল বোর্ডে এখনো তাই হয়। আমরা দৌড়েছি স্যারের কাছে পড়তে যাবে বলে। এখন একটা দিন হয়েছে যে আমরা পঞ্চপাণ্ডব ছিলাম, আমি, বাপি, নাড়ু, চাঁদু, কার্তিক, দিলীপ, এরকমভাবে আমাদের এনারা কি আপনার বন্ধু? ক্লাসমেট। হ্যাঁ, তো আমরা সবাই একসঙ্গে পড়তে যাই। সেদিনে কেউ এখন ঘটনাচক্রে পড়তে যায়নি, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমি একাই গেছি। স্যার বললেন যে তুই একাই যখন এসছিস তোকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিই। একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়ে গেল 10টা 15। ওরা কটা থেকে? 7টার পর থেকে। সাইকেল করে অনেকটা যেতে হতো, অন্ধকারের মধ্যেই সাইকেল চালাতাম, টর্চ কেনার মতন আমাদের সামর্থ্য ছিল না। হ্যাঁ, তো সেখানে গিয়ে যখন আমি ফিরছি সাইকেল চালিয়ে, তখন আমাদের ওখানে একটা ঝাঁকড়া শিরীষ গাছ ছিল, ওই পাশে একটা তাল গাছ ঘেরা পুকুর, তার পাশে হচ্ছে কি একটা শ্মশান, এই শ্মশানের পাশে একটা খুব ঝাঁকড়া শিরীষ গাছ, আর তার পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে আর কি, মানে ওই বোলপুরের ওখানে গুসকরা থেকে দাঁড়িয়াপুর আসছি আমরা। তো তখন হঠাৎ দেখি ওই শিরীষ গাছটার কাছাকাছি আমি এসেছি, হঠাৎ দেখি একটা মানে বাচ্চা ভূত সরাত করে নেমে আসলো। নেমে এসে সে দুবার আমার সামনে এরকম দোল খেয়ে সে ভল্ট মেরে রাস্তায় দাঁড়িয়ে হে করছে। মানে ওই ভূতটা, মানে আপনি বলছেন যে বাচ্চা ভূত একজন, মানে অনেক সময় হয় কি যে এরকম ব্রহ্মদৈত্যও নাকি থাকে গাছের মধ্যে। ব্রহ্মদৈত্য তো বেল গাছে থাকবে, সেটা তো আমি পেটেন্ট নিয়ে রেখেছি। হ্যাঁ, যে আমি মরার পরে ব্রহ্মদৈত্য, আমি ব্রাহ্মণ। হ্যাঁ, না মানে সেটা এখনই অনেক সময় জীবিত থাকতে হবে আমাদের পরে। তো তারপরে দেখি আমি তো দাঁড়িয়ে গেছি, আমার বুক পুরো নিস্তব্ধ, একবারে হার্টবিট বন্ধ হয়ে গেছে, আমার গোটা গা ঠান্ডা হয়ে গেছে, পা দুটো ভারী। তারপরে আমি বললাম না, এ তো ভয় পেলে পরে চলবে না। সে যখন আমার সামনে একটা রূপ ধরে আসতে পেরেছে, আমি যখন একটা রূপ ধরে রয়েছি, এটাকে দেখা যাক কী হয়, কে এসে। ও আমাকে ভয় দেখাচ্ছে, আমি ওটাকে তাড়া করলাম। তাড়া করার পরে দেখি ভূত দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, ভূত দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, ভূত দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, এমন একটা অবস্থা। শেষকালে ভূত মানে ধরলো রে, ভূতে বলছে ধরলো রে করছে। হ্যাঁ, তো তখন দৌড়তে ভূত একটা ঘরে গিয়ে ঢুকে পড়লো। আর যে ঘরটায় ঢুকেছে আমার মায়ের, সেই ঘরটাতেই বাচ্চাগুলোকে গিয়ে পড়াতো নিয়ে। আমি তো সেখানে, এবারে ওরা তো সব, আমাদের বাড়ির বয়স্করা সন্ধ্যে 6টা 7টার সময় খেয়ে নিয়ে শুয়ে পড়ে, ওরা তো বিকেল 5টা হলে পরে খেয়ে নিয়ে শুয়ে পড়বে। তো তখন ওখানে গিয়ে আমি দরজার মধ্যে দিয়ে ওর বাড়ির ভেতর ঢুকে ভূতটাকে টেনে বের করেছি। ও একটা কালো রঙের জামার উপরে সাদা ওই কাপড় সেলাই করে ভূত সেজে মানুষকে ভয় দেখাতো। হ্যাঁ, গল্পের টুইস্ট হয়ে গেল, গল্পের টুইস্ট আর কি। তো তারপরে আমি বললাম যে, তখন সবাই বলছে আরে দিদিমণির ছেলে, তুমি আমাকে ভয় দেখাতে গেছো। হ্যাঁ, তো যাই হোক, অনেক করে একই গ্রামে থাকি পাশাপাশি। হ্যাঁ, অনেক করলো, বললো যে না আর এরকম ধরনের জিনিসপত্র করবে না। সন্ধ্যাবেলা থেকে বাড়িতে ছিল না, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা আমি জানি না, কিন্তু এইটা একটা আদিভৌতিক, কিন্তু যেটা রহস্য আমি উন্মোচন করেছি।
দ্বিতীয়টার জায়গাটা একই আর সময়টাও একই, আর একটু পরে, মানে শীতকালটা একটু খুব জমাট পড়েছে একবারে মাঘ মাসে। আমি দ্বিতীয় পার্টে আসবো, আমি একটুখানি চলে যাই নিবেদিতার কাছ থেকে। তো আপনার জীবনে কি এরকম কিছু ঘটেছিল? মানে আমি তো প্রথমেই শুনলাম এরকম কোনো মানে সচরাচর তো ভূত আমাদের সামনে আসে না বা আমরা দেখতে পাইও না, তো আমাদের উপলব্ধি একটা করি যে হ্যাঁ এখানে কিছু একটা আছে বা আমার হয়তো ঘরের কোণার আশেপাশে কিছু রয়েছে। তো এরকম কি কোথাও মনে হয়েছিল কখনো এরকম আপনার সাথে? আমার মানে আমি বড় হয়েছি মফস্বলে, তো মফস্বলটা অলমোস্ট শহরের মতোই ছিল। ফলে ওখানে না খুব একটা আর খুব লোকজন, ওখানে আমি খুব একটা কিছু ফিল করিনি। কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়িতে গ্রামে গেলাম, সেখানে গিয়ে সেখানে যে মানে কি বলবো, ও আমাকে মাঝে মাঝে শ্মশানে নিয়ে যেত। ওদের একটা নিজস্ব শ্মশান আছে যেখানে ওদের বংশের যারা দেহ রাখেন তাদেরকেই ওখানে দাহ করা হয়। এখন আর নেই। এটা এটা কিন্তু এখন প্রতীকই রয়ে গেছে। ওটা ব্রাহ্মণ, এবার ব্রাহ্মণদের শ্মশান ছিল এই গ্রামে, এবং সেটা এখনো পর্যন্ত প্রতীকই রয়ে গেছে। মানে কালী পুজোর ভূত চতুর্দশীর দিন আমরা গিয়ে ওখানে 14টা প্রদীপ জ্বালি বা ইয়ে করি, মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তো সেখানে ও আমাকে একদিন নিয়ে গেছে, সে রাত 12টার পরে। তখন আমাদের একটা গাড়ি ছিল, মানে এক্সপোর্ট কোয়ালিটির একটা অ্যাম্বাসাডার, যার হেডলাইটগুলো প্রচণ্ড জোরালো, কিন্তু ওখানে মনে হচ্ছে কি পুরো টিম টিম করছে আলোটা, মানে ওটা এতই জমাট অন্ধকার যে টিম টিম করছে এরকম। তো তখন আমরা প্রদীপ জ্বাললাম এবং তারপরে চলে আসলাম। অদ্ভুতভাবে আমি যে তারপরে এসে ঘুমোলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। একটা স্বপ্নতে আমি দুজন বৃদ্ধাকে দেখেছিলাম। পরে আমি ওকে ডেসক্রাইব করলাম যে এই রকম চেহারা। ও বলল যে ওর ঠাকুমা এবং ওর যে বড় মা আর কি, বাবার ঠাকুমা, তিনি তাদের চেহারা আমার ডেসক্রিপশনের সাথে মিলে যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে আমি ওনাদের কোনো ছবি দেখিনি। তখনকার দিনে ওই গ্রামে অত ফটোগ্রাফের চল ছিল না, তো আমি কিন্তু ওনাদের কোনো ফটোগ্রাফ দেখিনি বা ওনাদের চেহারার কোনো বর্ণনাও আমি আগে শুনিনি। এমনি ওনাদের কথা শুনেছি, বিভিন্ন কাজ কি পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে তারা লড়াই করে পরিবারকে দাঁড় করিয়েছেন, এটা শুনেছি। কোনোদিনও সামনে থেকে দেখেনি? সামনে থেকে তো দেখা দূরের কথা, তাদের চেহারার বর্ণনাটাও কিন্তু শুনিনি কোনোদিন। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি কিন্তু ওইখানে ওই শ্মশানে যাওয়ার পরে তাদের উদ্দেশ্যে আমি যখন শ্রদ্ধা নিবেদন করলাম, তারপরে এসে যখন ঘুমালাম, তারা স্বপ্নে আমাকে দেখা দিলেন। এটা একটা অলৌকিক ঘটনা। যাকে কোনোদিনও দেখেনি তারাই স্বপ্নে এসে কিন্তু কার্যত তাকে জানান দিয়ে গেল তাদের মানে উপস্থিতির কথাটা। তো এটা মানে কবেকার ঘটনা? এটা বেশ বছর 10-12 তো বটেই, তারও আগে হতে পারে, অত ঠিক আমার মনে নেই। তো যাই হোক, আমি শুনলাম একটা অদ্ভুত রকম ব্যাপারটা লাগলো। এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা দেবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি দ্বিতীয় পার্টের যে গল্পটা সেটা কিন্তু একটু শুনে নেব রামগোপাল স্যারের কাছ থেকে। তো দ্বিতীয় পার্টে যেটা বলছি, দ্বিতীয় পার্টের যে গল্পটা সেটার সঙ্গে ভগবান জড়িত আছে, মানে ভৌতিক ভগবান জড়িত আছে। সেম জায়গা, একই রকমভাবে মাঘ মাসের ঠান্ডা, এবং আমরা ওই রাত্রেবেলায় ফিরছি। সেদিনকেও ঘটনার চক্রে আমি একাই আছি। তো ফিরে আস্তে আস্তে আমি যখন মানে ওই শ্মশানটা পার হচ্ছি, তখন যেন, আর আমাদের ওই সময়তে কি হতো, আমাদের অত ড্রেস তো ছিল না। ওই শীতকালে একটা পায়জামা পরতাম লম্বা মতো, সেই পায়জামাটাও সরু মানে পাতলা কাপড় ছিল খুব, পায়ে একটা চটি, হাতে কোনো গ্লাভসও ছিল না, মাথায় একটা ওই মায়ের বুনে দেয়া বা কাকিমায়ের বুনে দেয়া একটা কম মানে আমরা বলতাম কমফেট, হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে ওই যেটা মাফলার বলা হয়। সেই সময় শীতের সময় তো মানে এত কিছু এখন পোশাক যেমন বেরিয়ে গেছে, জ্যাকেট বা বিভিন্ন রকম সোয়েটার, তখন অতটা ছিল না। তখন মা ঠাকুমারা হাতে করে সোয়েটার বুনতো এবং সেগুলোই পরতাম আর কি। তো সেইটাতে আমি সাইকেল চালিয়ে ফিরছি, আর আমার বাবার একটা স্যান্ডেলে সাইকেল ছিল, মানে এখনও আছে, আমি বাবার সাইকেলটা রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। হ্যাঁ, তো সেই স্যান্ডেলে সাইকেলটা করে ফিরছি নিয়ে, ওখানে আমাদের একটা সাঁকো বলি আমরা, ওই একটা সাঁকো আছে, সাঁকোটা খুব ন্যারো, মানে একদম সরু সাঁকো। ওই সাঁকোর মধ্যে দিয়ে সাইকেলটা, একটা সাইকেল বা দুটো সাইকেল পাশাপাশি চলতে পারে।
আমি একা ছিলাম, একটা সাইকেল চালিয়ে আসছি, অ্যাজ ইউজুয়াল কোনো লাইট নেই, কিছু নেই। আমার মনে হলো আমার পায়ের মধ্যে একটা জল সমেত হাত থাপ করে মারল। আচ্ছা, পায়ের মধ্যে জল সমেত হাত, মানে থপ করে- ভেজা হাত, ভেজা। একদম ভেজা হাত, থপ করে কেউ মারল। তো যেই মেরেছে, এবার তার আগেই তো ওই বাচ্চা ভূতের হানার একটা ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনার আকস্মিকতায় আমি একেবারে মানে ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে, কারণ এখানে তো আর কেউ আমার সামনে ঝুলে পড়েনি, জল হাতে কে মারবে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর আমাদের একটা বৈশিষ্ট্য ছিল, আমরা কিন্তু অন্ধকারে দেখতে পাই। তো সেইটাতে আমি ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে একদম প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। ওইখানে পৌঁছে আমার মনে হয়েছে যে আরে আমাকে তো খুব পিছন থেকে তাড়া করলো না, তাহলে এটা আমি কি, কেন নিজে কেন দৌড়ালাম? এতটা দৌড়ালাম কেন? তাহলে কি আবার কেউ ওখানে কোনো বদমাইশি করার চেষ্টা করছে? আর দৌড় আবার ব্যাকে সাইকেল চালিয়ে আবার সেম জায়গাতে এসে তখন একটুখানি দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে, আর চোখটা যখন একটু অন্ধকারটা সয়ে গেল, তখন দেখি একটা মা কালীর খড়ের কাঠামো, মানে ওই যে শ্মশানকালী পুজো হয়েছে, শ্মশানকালী বিসর্জন হয়ে গেছে, কেউ কাঠামোটা তুলে কেউ রাস্তায় নামিয়ে দিয়েছে। তো আমার মনে হলো যে মা কালী হয়তো আমাকে বলছে যে দেখ, আমি তো এখানে রাস্তার মধ্যে কোনো রকমের দাঁড়িয়ে আছি, তুই বাবা আমাকে একটু তুলে সাইড করে দে, নাহলে কে আমাকে গাড়ি চাপা দিয়ে যাবে, বা কে আমাকে কারো পা লাগবে বা কিছু। আমি আবার মানে মা কালীকে প্রণাম করে তাকে একটা সাইডে নামালাম, নামিয়ে আমি আবার বাড়ি ফিরে গেলাম। তো এইটা একটা আদিভৌতিক, প্রথমটা একটা আদিভৌতিক, যেটার সঙ্গে একজন মানুষ জড়িত এবং যেটার সঙ্গে একজন ভগবান জড়িত পরেরটাতে। কিন্তু আমি এক লাইনে একটা ছোট ঘটনা বলতে পারি, এরকম ঘটনা অবশ্যই, মানে আমরাও শুনতে চাইছি, মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু জন্মাচ্ছে। আশা করি দর্শকরা যারা শুনছেন তাদেরও কিন্তু ঠিক এরকমটাই হচ্ছে। মানে কখনো কখনো কি হয়, যখন আমরা ভাবি যে কোনো কল্পনার অতীত, মানে কল্পনা এবং কিছুটা বাস্তবতার মেলবন্ধনেই যে ভূত মানেই কিন্তু অতীত। তো যেটা আগে ঘটে গেছে কখনো কখনো হয়তো সেটাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা আমরা কল্পনা করি। তো ঠিক সেরকম ঘটনাগুলো বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আমরা শুনছি একের পর এক। আমরা একটুখানি জানতে চাইবো যে এইবারে যে ঘটনাটা বলতে যাচ্ছেন সেটার মধ্যে ঠিক কতটা টুইস্ট রয়েছে? সেটার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এবং এইরকম প্রচুর ঘটনা আমার জীবনে আছে, যেহেতু আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে কাজ করি এবং সেটা এখনকার দিনে দাঁড়িয়ে। এই দুটো যে ঘটনা বললাম সেটা আমার স্টুডেন্ট লাইফ, আমার মাধ্যমিক পরীক্ষা তখন দিইনি, তারও অনেক আগে, একদম 80-র দশকের গোড়ার দিকের কথা বলছি। কিন্তু এখন যে ঘটনাটা বলবো সেটা কিন্তু 2023-এর ঘটনা, মানে 2 বছর আগের, 22-এর, 2-3 বছর আগের ঘটনা। তখন কিন্তু আমাদের বাড়িতে ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে বাড়িতে ইউপিএস লাগানো আছে, মানে যেটা আমরা কি বলি ওটাকে কি লাগানো, ইনভার্টার। তখন কি এখানেই থাকতেন না? আমার গ্রামের বাড়ির কথা। হ্যাঁ, এই বাড়িতেও প্রচুর ঘটনা ঘটেছে, সেগুলো একদিনে তো সব বলা সম্ভব নয়। হ্যাঁ, তো সেখানে ঘটনা যে হঠাৎ একদিন রাত্রেবেলা এরকম 2:30-3টের সময় আমি তখন এখানে এই বাড়িতে এই রুমেই শুয়ে আছি, আমার জ্যাঠার ছেলে ফোন করলো যে জানিস তো সাধনদা মরে গেছে। সাধনদা আমাদের পাড়ার একজন লোক। হ্যাঁ, তাহলে তুই আমাকে রাত্রি 12টার সময় ফোন করছিস কেন? সাধনদা মরে গেছে। হ্যাঁ, তো বললো যে না সাধনদা মরে গেছে। আমি দেখলাম তোকে একটু জানি নাকি, আমি বললাম কী করবো বল, এখন সাধনদা মরে গেছে, কিন্তু করা সম্ভব না। এই বলে আমি ফোনটাকে সুইচ অফ করি। 3 থেকে 4 দিন পরে আমি গ্রামের বাড়িতে গেছি। এখন আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে মোটামুটি 4,500-5 হাজার স্কোয়ার ফিট হবে। 5,000 স্কোয়ার ফিট তো বটেই, অনেকটাই বড়, অনেকটাই বড়, বিশাল বড়। তো 5,000 স্কোয়ার ফিটের গোটা বাড়িটাতে আমি একা, মানে কেউ নেই সঙ্গে পড়ে। আর ওই গোটা পাড়াটা হচ্ছে আমাদের এই চট্টোপাধ্যায় পরিবার। মানে আমরা যদি মনে করি যে কারো বাড়িতে যাব না, মানে আমি এই যে 5,000 স্কোয়ার ফিট বলছি, এটা শুধু আমার পোর্শনটা বলছি, আমি আমার জ্যাঠা কাকার বাড়ি মিলিয়ে বলছি না। সেগুলো মেলালে পরে তো মানে কতটা বড় হবে সেটা অনেক বেশি হবে। হ্যাঁ, তো সেখান থেকে আমি ওই গোটা বাড়িটাতে আমি একা, মা নেই, মা আমাদের বোলপুরের বাড়িতে ভাইয়ের কাছে চলে গেছে। রাত্রেবেলাতে আমি কাকার বাড়িতে খেটে এসে আমি রাত্রেবেলাতে শুয়ে পড়েছি বলতে আমাদের যে বারান্দাটা আছে, মানে যেটা এখানে ব্যালকনি বলা হয়, সেই ব্যালকনিটা হচ্ছে আমাদের প্রায় 10 ফুট চওড়া আর 50 ফুট মতন লম্বা হবে, শুধু ব্যালকনিটা উপরে।
তো এরপরে ওই ব্যালকানিতে আমাদের ওই সোফা টোফায় কুলায় না, আমাদের হয় কি ওই বড় বড় খাট পেতে রাখা। হ্যাঁ, মানে খাটিয়া টাইপের অনেক বড় খাট বড় খাট, বড় খাট পেতে মানে রাখা। যেগুলো জমিদারি বাড়িতে থাকে বা রাজাদের বাড়িতে অনেক বড় বড় খাট থাকে, পালঙ্ক থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ধরনের ওই খাট পেতে রাখা আছে। যদি কারো মন গেল খাটেতেই শুয়ে পড়তে পারে। আর সেই এক একটা গ্রিল হচ্ছে গিয়ে বিশাল বিশাল, তার মানে আকার প্রকার সমস্ত কিছু। তো আমি ওইখানে শুয়ে শুয়ে আমি ঘুমিয়ে গেছি রাত্রে এরকমই। আর এই এখন যেমন একটা ভৌতিক ঘড়ি বাজলো রাত্রে এরকম। হ্যাঁ, মানে জায়গাটা, মানে গল্প তো একদিকে শুনছি, অন্যদিকে ঘড়িটাও যখন বেজে উঠলো, আপনারা নিশ্চয়ই সাউন্ডটা পেয়েছেন, অনেকটা কিন্তু ভৌতিক রহস্য দিয়েই কিন্তু ঘেরা ছিল। তো তারপরে কি হলো? তো ওই রকম রাত্রেবেলাতে আমি শুয়ে ওখানে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির ভিতরে আর কি, একটা জাম গাছ, কুল গাছ, একটা বাতাবি লেবুর গাছ, দুটো বাতাবি লেবুর গাছ, দুটো আম গাছ, তারপর ফুল গাছ, গাছপালা তো বেশি থাকে, হ্যাঁ। শহরাঞ্চলে দেখাই যায় না বলতে আর গেলে। একটা শিউলি গাছ আছে। তো ওইখানে আমাকে যেন কেউ বলছে রুমের ভেতর যা, রুমের ভিতর যা। কে বলছে আমি জানি না। আমি কিন্তু ঘুম জড়ানো চোখে এরকম করে উঠে আমি বিছানার মধ্যে বসলাম। বসার পরে আমি দেখছি শিউলি গাছটা এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। শিউলি গাছটা এরকম মোটা হবে, খুব একটা বড় সড়ো মোটা সোটা শিউলি ছিল না তখন, এরকম মোটা হবে। শিউলি গাছটা এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এইরকম মানে কোথাও কোনো হাওয়া নাই, এক ফোঁটা কিছু নেই, ঝড় নেই, আকাশ মেঘমুক্ত আকাশ একবারে। মানে আমাদের ওখানে কালপুরুষ লুব্ধক আমরা খালি চোখে দেখতে পাই। শিউলি গাছটা এরকম পুরো মাটিতে এরকম আমাদের যে উঠোন আছে একদম নুয়ে পড়লো, আবার এরকম সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মানে কোনো দিকে কোনো হাওয়া বাতাস কিছু নেই, অথচ গাছপালা একদম পুরো শুয়ে পড়ছে, শিউলি গাছ বিশেষ করে। একটাই শুধু শিউলি গাছটাই, যেটা ঠিক বারান্দার পাশে। তো তখন আমি শিউলি গাছটার দিকে এরকম করে তাকিয়ে বসে আছি যে কী হলো এটা, কী হলো। কিছু কি আছে গাছটার উপর, সেটাও একটা কৌতূহল। কিছুই বুঝতে পারছি না, কে অত বড় গাছটাকে নোয়াবে। গাছটা তো কিছু না হলে পরেও 15 ফুট লম্বা, সরু গাছ কিন্তু 15 ফুট লম্বা। আর শিউলি খুব একটা মানে নমনীয় গাছ নয় যে তাকে নুয়ে দিলাম, নুয়ে গেল, ইউক্যালিপটাসের মতন আবার ছেড়ে দিলাম সোজা হয়ে গেল, এরকম গাছ নয়, সে ভেঙে যাবে মধ্যখান থেকে। অনেকে বলে যে বাঁশ গাছে তলা দিয়ে গেলেও নাকি বাঁশে নাকি এরকম নুয়ে। পরে বলবো বাঁশের মধ্যে আমাদের কি ঘটেছে না ঘটেছে, সেগুলো পরে কোনো একটা দিন বলবো। হ্যাঁ, অন্য একদিন শুনবো। শিউলি গাছটা পড়ে নুয়ে গেল, সোজা হয়ে গেল। ওর ফোন বাজছে, তোমার সঙ্গে কোনো কিছু ঘটেছে বা এরকম কিছু হয়েছে না, সেটা ওর মুখ থেকে শোনাটাই ভালো। ও বেশ, আমি একটু বলি তাহলে শুনি আর কি। এমনিতে ও 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, মানে এটাই ওর রুটিন। তো যার ফলে আমি অন্য কোথাও থাকলে পরেও আমি 10টার পরে ফোন করি না আর কি ওকে। তো কি মনে হলো, আর আমি অনেক রাত অবধি পড়াশুনো করি। তো এই করতে করতে আমার 12টা প্রায় বাজে। আমার তখন মনে হলো যে খুব অস্বস্তি হচ্ছে, উঠছি, জল খাচ্ছি, কিছুতেই অস্বস্তিটা আমার কাটছে না। তারপরে না আমার কি মনে হলো, আমি বললাম ওকে একবার ফোন করে দেখি। তারপরে ওকে আমি ফোন করলাম, মানে যেটা আমি কোনোদিন করি না। আমি ফোন করলাম এবং ফোনটাও ধরলো। তখনও আমাকে বলল যে একটা অদ্ভুত ঘটনা এখনই ঘটে গেল, যে এরকম বারান্দায় শুয়ে আছি, বারান্দার পাশের যে শিউলি গাছটা সেটা একদম মানে মাটিতে পুরো নুয়ে গেল, অথচ একটা কোথাও হাওয়া নেই, কোনো মানে পাতা নড়ছে না, গোটা বাড়িতে কেউ নেই। আর কেউ থাকলেও কোনো মানুষের পক্ষে ওটা ওইভাবে নোয়ানো সম্ভব না। তো তখন আমি বললাম তুমি একটা কাজ করো, তুমি ঘরের ভেতরে চলে যাও। তখন ও বললো হ্যাঁ আমারও মনে হচ্ছে ঘরের ভেতরে। মানে এরপর থেকে যেটা হয় যে ও যখনই গ্রামের বাড়ি যায় ওই 12টার পরে আর ও বারান্দায় থাকে না। না, আমাদের বাড়ির যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালগুলো প্রায় 16 ফুট 18 ফুট মতো উঁচু, বাইরে থেকে কেউ টপকে ঢুকতে পারবে না। আচ্ছা, আমাদের বাড়িতে যদি কাউকে বাথরুম যেতে হয় তাহলে 3খানা গেট খুলে বেরোতে হবে। এই পুরোনো দিনের বাড়ি, তারপরে উঠোন দিয়ে অনেকটা হেঁটে গেলে পরে এই নিরাপত্তাটা যথেষ্ট আঁটোসাঁটো বাড়ি। একদম আঁটোসাঁটো শুধু নয়, এটা একটা মানে ওই বাথরুম যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে একটা আতঙ্কেরও একই সঙ্গে। কারণ এখন আমরা এই ঘরের ভেতরে অ্যাটাচ টয়লেটে অভ্যস্ত হয়ে গিয়ে আমাদের কাছে এটা একটা আতঙ্কজনক।
যে একটা প্রথমে ছোটো গেট খোলো, তারপর বড় গেট খোলো, তারপর বাথরুম গেট খোলো, অনেকগুলো চাবি খুলতে হয় আমাদের। তো কারো পক্ষে না ওইভাবে ঢোকাটা সম্ভব নয়। তো এইটা কিন্তু যেমন প্রথমটার ক্ষেত্রে আমি বললাম যে আমি ভূতকে তাড়া করেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে ভগবান আমাকে বোধহয় মানে রিকোয়েস্ট করেছিল সরিয়ে। কিন্তু 3 নম্বরটার ক্ষেত্রে, এবং সেটা আমি এখনকার দিনের কথা বলছি, 2022 সালের কথা বলছি, 2022 সালে এই ঘটনাটা ঘটেছে এবং যার বুদ্ধিতে আমি কোনো ব্যাখ্যা পাইনি ওই একবারই। তারপরেও আমি বহুবার রাত্রেবেলায় থেকেছি, থাকার কখনো হয়নি হলো। ওই গাছ নোয়ানো ব্যাপারটা হয়নি, কিন্তু কেউ আমাকে অ্যালার্ট করতো, মানে রাত্রিবেলা এখনও পর্যন্ত রাত্রে 11টা সাড়ে 11টা বাজলে পরে কেউ আমাকে অ্যালার্ট করে যে টাইম ইজ ওভার, তুমি এখন বাড়ির রুমের ভেতর চলে যাও। তো আমি রুমের ভেতর চলে যাই। মানে সেটা তাকে দেখাও যায় না, কিচ্ছু হয় না কিচ্ছু। এবং আমাদের বাড়িটা খুব পজিটিভ এনার্জিতে ভরপুর। মানে আমার সঙ্গে একজন নিউরোলজিস্ট রিসেন্টলি আমাদের বাড়িতে গিয়েছিল, তো ঢুকেই সে বললো এখানে খুব গুড পজিটিভ কোনো একটা মানে এনার্জি, গুড পজিটিভ এনার্জি এখানে রয়েছে, যেটা তোমার ক্ষেত্রে খুব মঙ্গলজনক। তো কিন্তু ওই একটা দিনই কোনো একটা নেগেটিভ এনার্জির মুখোমুখি আমি হয়েছি। হ্যাঁ, আরেকটা দিন আমি দেখেছিলাম, সেটা যে বাবা যখন মারা যায় তখন বাবার যেদিনকে কাজ টাজ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সব লোকজন সেদিনকে আস্তে আস্তে চলে যাচ্ছে। বিকালবেলায় আমাদের বাড়ির যে কুকুর মুকু, এই মুকু ওই আম গাছের দিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি মানে চিৎকার করে যাচ্ছে। আর মুকু হচ্ছে গিয়ে আমাদেরই মতো, মানে আমরা যেমন গোটা গ্রাম সব ঘুরে বেড়াই, মুকুও গোটা গ্রাম হ্যান ত্যান রাতে অন্ধকারে বেলতলা জামতলা সব ঘুরে বেড়ায়। কিন্তু মুকু যে আম গাছের দিকে উপর দিকে তাকে ভো কাকা যেন ধমকাচ্ছে। আমি যতবার মুকুকে নিয়ে ওই আম গাছের তলাতেই মুকু ভাত খায়, ওই আম গাছের তলাতেই মুকু মানে ঘুমায়, ওখানেই থাকে। কিন্তু হ্যাঁ, ওই সেদিনকে যতবার মুকুকে আমি এরকম করে ধরে নিয়ে যাচ্ছি, মুকু চল ওদিকে, কাকা থেকে চিৎকার করছে, আমি দেখবো। মুকু সেই মানে আমাকে পাল্লা পরে কামড়ে দেয় আর কি, আমাকে ছেড়ে দাও আমাকে, মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল। আমি কিন্তু কোনো দিনের জন্য ওইটারও কোনো দেখা পাই। আসলে যেটা হয় আর কি, মানে আমরা বলি যে পশু পাখিরা না, ওরা কিন্তু বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এবং তারাও কিন্তু দেখতে পারে যে দূরদর্শিতার তাদের একটা ইসে থাকে যে আগামী দিনে কি হতে চলেছে, বা সামনে যদি কেউ থাকে, হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তারা কিন্তু দেখতে পারে এবং তাদের উপলব্ধিটাও তারা জানান দিতে পারে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, এটা এতদিন মানে এতক্ষণ তো মানুষের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল, তো আমাদের এখানে একটা ছোট্ট বেড়াল ছানা, ওর নাম আমরা দিয়েছিলাম অ্যান্ড্রু। ওকে একটা আমাদেরই পাড়ার একটা কুকুর কামড়ে দিয়েছিল খুব ছোট্ট, ফলে ওর নার্ভের খুব প্রবলেম ছিল। সেটাতে ও অনেক ওষুধপত্র দিয়ে সারিয়ে যদিও অনেক কিছু প্রবলেম ছিল, তবুও সে আস্তে আস্তে বড় হচ্ছিল। এবার ও না ডাইরেকশন বুঝতে পারতো না, ওই সেই তারে জামিন পারে যেমন এই ঈশান যেমন কোনো টাইম অ্যান্ড ডিস্টেন্সেরটা বুঝতো না, ওই বেড়াল বাচ্চাটাও ঠিক সেরকম ছিল। ফলে একদিন না ও মানে রাস পূর্ণিমার ঠিক পরে হবে, সেই সময় ওই সামনের যে মাঠটা আমাদের রাস পূর্ণিমা ঠিক আগে আর কি, ও কি বলে যে আমাদের কালীতলার মাঠে ওই দিকটা চলে গেছিলো। এবার আমি সবসময় ওকে চোখে রাখতাম, কিন্তু সেই সময় বাই চান্স আমার একটু তন্দ্রা চলে গেছিলো। এবার যে কুকুরটা ওকে কামড়েছিল সেই ওকে মেরে ফেললো ওখানে। ও না বুঝতে পারিনি, ও বুঝতে পারছিল না কোথায় পালাবো, এই সেন্সটা ওর ছিল না। তো এবার তার পরের দিন আমি তো খুব মানে আমাদের গোটা বাড়ি মানে খুব একদম শোকে, মানে ওকে আমরা প্রচণ্ড ভালোবাসতাম, যেহেতু ওর মধ্যে অনেক সমস্যা ছিল। তো এবার এইখানটাতে একটা আমাদের যেরকম ভ্যান গাড়ি হয় না, ওই যে স্টল দেয় যে ভ্যান গাড়ি, সেরকম একটার ভেতরে রাখা ছিল। সেই দিকটাতে আমাদের আরও দুটো কুকুরও আছে, তারা মানে একদম পথের ছোট্ট দুটো বাচ্চাকে এনে বড় করেছি। সেই কুকুরগুলো এইখানে থেকে ওই ভ্যানটার দিকে তাকিয়ে প্রচণ্ড চিৎকার করছে, কিছুতেই মানে তাদেরকে আমি মানাতে পারছি না, এত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। ওই ভ্যানটার উপরে অ্যান্ড্রু শুয়ে ঘুমোতো। এবার কিছুতেই করছি না, তারপরে হয়তো বুঝতে পেরেছে যে ওখানে হয়তো কিছু একটা রয়েছে। তারপরে না ওই বলল আমাকে, তুমি ছিলে না, তুমি ছিলে না।
রিকি ছিল, মানে আমার ছেলে ছিল। তো তখন আমি ওই ধূপকাঠি মোমবাতি এগুলো দিয়ে ওকে, যে এখানে কবর দেওয়া হয়েছে আর কি, এই এখানে মাটি চাপা দেওয়া হয়েছে, সেখানে ধূপ দেখালাম, মোমবাতি দেখালাম, তারপরে ধূপ মোমবাতিটা ওই ইয়েতে দেখালাম, ওই যেখানে ওই ফ্যানটার উপরে যেখানে সুতো সেটা দেখালাম। তারপরে কিন্তু ওরা দুজনও চুপ করে গেল, সব চুপ হয়ে গেল। মানে এতক্ষণ আমরা তো মানুষের কথা ভাবি, কিন্তু অ্যান্ড্রুও হয়তো, মানে ওর স্পিরিটটাও হয়তো তখন আশেপাশে ঘোরাফেরা করছিল, কারণ ও তো এখানেই থাকতো। হ্যাঁ, মায়া ছেড়ে অনেক সময় যেতে ছেড়ে চায়। যেতে চায় না। মানে এটা আমার ব্যক্তিগত ফিলিং, এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা ফিলিং আর কি। অর্থাৎ বুঝতেই পারছেন যে কখনো কখনো এমন কিছু হয় যেটার হয়তো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না, এবং সত্যি কথা বলতে যে আমাদের আশেপাশে এমন অনেক সাধারণ ঘটনাও কিন্তু অতি সাধারণ হয়ে ওঠে যখন সেটাই হয়তো কল্পনার অতীত হয়ে দাঁড়ায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আজকে আমাদের সাথে চ্যাটার্জি পরিবার তারা ছিলেন এবং অসাধারণ 3টি গল্প কিন্তু আমাদেরকে শোনালেন, এবং আগামী দিনেও আমারও ইচ্ছা রইল তাদের সাথে আবারও আরেকবার আড্ডায় বসবো এবং আপনাদেরকেও শীতের হিমেল হাওয়ায় কিন্তু আরও একটা গল্প আশা করি খুব তাড়াতাড়ি আমরা শোনাতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা চাইছেন নিজেরা এরমভাবে গল্প, যা নিজেদের সাথে ঘটে যাওয়া গল্প যদি অবশ্যই সকলের সামনে পৌঁছে দিতে, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা পর্বে। নমস্কার।